আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন এই অধ্যায়টি নিয়ে। আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ পর্যন্ত মহাজন পদগুলি সাম্রাজ্যে পরিণত হল। মগধ হয়ে উঠল প্রধান রাজ্য। এই রাজ্যের বিখ্যাত রাজা ছিলেন অশোক। তিনি তার কর্মদক্ষতার গুণে জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন। তার প্রজার প্রতি ভালোবাসা, জনহিতকর কাজকে সম্মান জানিয়ে অশোক স্তম্ভকে ভারতের জাতীয় প্রতীক ধরা হয়। 1950 সালের 26শে জানুয়ারি এই অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছিল। উল্টানো পদ্মের মতো দেখতে তার উপর অশোক চক্র, চক্রের বাঁ দিকে সাপ ও ডান দিকে ঘোড়ার মূর্তি। তবে মনে রাখতে হবে, রাজা ও সম্রাট কিন্তু এক নয়। তবে এখন জেনে নেব সাম্রাজ্য কি আর সম্রাট কি। অনেকগুলি রাজ্য জুড়ে গঠিত হয় বড় শাসন এলাকা। এই শাসন এলাকাকে সাম্রাজ্য বলা হয়। যুদ্ধের দ্বারা যিনি এই সাম্রাজ্য স্থাপন করেন তাকেই বলা হয় সম্রাট, আর মহিলা সম্রাটকে বলা হয় সাম্রাজ্ঞী। আমরা জেনে নেব ভারতীয় উপমহাদেশে কিভাবে সাম্রাজ্য গড়ে উঠল। তোমরা আগেই 16টি মহাজনপদের কথা জেনেছ। এই এক একটা মহাজনপদ ছিল এক একটা রাজ্য। মগধ মহাজনপদের পরপর 3টি রাজবংশ রাজত্ব করেছিল। এই সব রাজারা অন্যান্য মহাজনপদের বেশিরভাগকে নিজেদের দখলে আনেন। শেষ পর্যন্ত মগধকে ঘিরেই ভারতের প্রথম রাজ্য তৈরি হয়। তার নাম হল মৌর্য সাম্রাজ্য। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশের অভিযান মৌর্য সাম্রাজ্য গড়ে উঠতে কতটা সাহায্য করেছিল সেটা এখন আমরা জেনে নেব। খ্রিস্টপূর্ব 300 অব্দে গ্রিসের ম্যাসেডোনীয় শাসক আলেকজান্ডারের ভারত অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে ছোট ছোট রাজ্যগুলির ক্ষমতা ক্রমশ কমে যাওয়ায় চন্দ্রগুপ্ত মৌর্যের পক্ষে রাজ্য বিস্তার করা সম্ভব হয়েছিল। আলেকজান্ডারের সঙ্গে রাজাপুরু যুদ্ধের ইতিহাস বিখ্যাত হয়েছিল। অর্থাৎ আলেকজান্ডারের সঙ্গে পুরুষাতে যুদ্ধ হয়েছিল, সেটা ইতিহাসে বিখ্যাত হয়ে আছে। চন্দ্রগুপ্ত মৌর্যের কথা আমরা এবার জেনে নেব। তিনি তো প্রথম মৌর্য সাম্রাজ্য স্থাপন করেছিলেন, বা ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য তিনি গড়ে তুলেছিলেন। তো চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সাহায্যে নন্দ রাজা ধনানন্দকে পরাজিত করে মৌর্য শাসন ব্যবস্থার সূচনা করে এবং ধীরে ধীরে সাম্রাজ্যের বিস্তারে অগ্রসর হয়। আমরা মৌর্য সাম্রাজ্য বা সম্বন্ধে অনেক কিছু জানতে পারি অর্থশাস্ত্র থেকে। এই অর্থশাস্ত্র লিখেছিলেন কৌটিল্য। এই কৌটিল্য রচিত অর্থশাস্ত্রে রাজ্য শাসন ও রাজকার্য সকল বিষয় নিয়ে আলোচনা করা আছে, যার দ্বারা মৌর্য যুগের ইতিহাস জানা যায়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নাগাদ বইটির কিছু অংশ লেখা হয়েছিল। মৌর্য সম্রাট অশোক সমস্ত জীবন ধরে মাত্র একটি যুদ্ধ করেছিলেন। তাতে প্রচুর মানুষ হতাহত হয়, মানুষের আত্মনাতে আকাশ বাতাস ভরে যায়। শেষে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসার পথে অগ্রসর হন। তার সাম্রাজ্য উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কর্ণাটক পর্যন্ত, পূর্বে কলিঙ্গ থেকে কাথিয়াবাড় পর্যন্ত বিস্তৃত ছিল। তার রাজধানী ছিল পাটলিপুত্র। সাম্রাজ্য চালানোর জন্য অনেকগুলো দিক আছে, সেগুলো এখন আমরা জেনে নিই। মৌর্য সম্রাটরা যথেষ্ট দক্ষতার সঙ্গে নিজের সাম্রাজ্য পরিচালনায় মনোযোগী ছিলেন। সকল ক্ষমতাই ছিল সম্রাটের উপর। তারা দেবতাদের প্রিয় উপাধি ব্যবহার করে নিজের সম্মান আদায় করতেন। মগধ ও প্রধান প্রধান শাসন এলাকাগুলিতে মৌর্য সম্রাটরা দাপটের সঙ্গে সাম্রাজ্য পরিচালনা করতেন। মূলত সম্রাটরা রাজকর্মচারী তথা আমাত্যদের সাহায্যেই শাসন চালাতেন। যদিও সম্রাট অশোকের সময় শাসন ব্যবস্থা আমাত্যদের পরিবর্তে মহামাত্যদের উপর নির্ভর করত। এই সময় প্রজাদের উপর কর চাপানো হতো এবং প্রয়োজনে তা ছাড় দেওয়া হতো। গ্রিক শাসক সেলুকাসের দূত ছিলেন মেকাসি। তিনি ইন্ডিকা বইটি লিখেছিলেন। তার লেখা থেকে পাটলিপুত্র নগরের শাসন পরিচালনা করা জানা যায়। নগর পরিচালনার 6টি দল ছিল। প্রতিটি দলে ছিল 5 জন প্রতি লোক। 6টি দল মিলেই নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখাশোনা করত। নগর পরিচালনার কাজে সাহায্য হিসেবে থাকত সেনাবাহিনী। তারা মন্দির,
বন্দর, বাজারগুলি যত্ন নিত। মহাস্থান বা মহাস্থানগড় হল বর্তমান বাংলাদেশের বগুড়া জেলার একটি প্রত্নস্থল। এখানে পাওয়া গেছে মৌর্য যুগের ব্রাহ্মী লিপিতে লেখা একটি লেখ। মৌর্য সম্রাট অশোকের লিপির সঙ্গে এই লিপির মিল পাওয়া যায়, যার সময়কাল খ্রিস্টপূর্ব ৩য় শতক। মহাস্থান লেখটি লেখা হয়েছিল প্রাচীন অঙ্গ নগরের বর্তমান মহাস্থান এর মহাপাত্রের উদ্দেশ্যে। এই লেখটি আসলে ছিল মৌর্য রাজার আদেশ, যে আদেশে কিভাবে মৌর্য রাজারা দুর্ভিক্ষের মোকাবিলা করবেন বা প্রাকৃতিক বা অন্যান্য কারণে যে জরুরি পরিস্থিতি তৈরি হয় তার কিভাবে মোকাবিলা করবেন তার পরামর্শ দেওয়া আছে। এই দুর্ভিক্ষ ছিল ৩ প্রকার: পঙ্গপাল ফসল নষ্ট করার ফলে তৈরি হওয়া দুর্ভিক্ষ, দাবানলের দুর্ভিক্ষ এবং বন্যার ফলে উৎপন্ন হওয়া দুর্ভিক্ষ। বনে যদি প্রাকৃতিক কারণে আগুন লাগে তাকে দাবানল বলা হয়। অর্থশাস্ত্রে বলা হয়েছে রাজা যদি অলস হয় তার প্রজারাও অলস হবে। কৌটিল্য ২৪ ঘন্টাকে ২ ভাগে ভাগ করেন। প্রতি ১২ ঘন্টায় রাজা যেরকম কাজ করবেন তার একটা তালিকা তৈরি করেছেন। কিরকম দিনের বেলা তালিকাতে কিরকম: ১. জমা করে হিসাব পরীক্ষা করবেন, দেশের সুরক্ষার খোঁজ খবর নেবেন। ২ নম্বর, নগর ও গ্রামীণ জনগণের সুবিধা অসুবিধার কথা শুনবেন। ৩ নম্বর, স্নান, খাওয়া ও পড়াশোনা করবেন। ৪ নম্বর, নগদ রাজস্ব নেবেন, বিভিন্ন মন্ত্রীদের মধ্যে কাজ ভাগ করে দেবেন। ৫ নম্বর, মন্ত্রী পরিষদের পরামর্শ নেবেন, চিঠিপত্র লিখবেন, গুপ্তচরদের আনা খবর শুনবেন। ৬ নম্বর, বিশ্রাম নেবেন বা নিজের খুশি মতো কাজ করবেন, না হলে মন্ত্রীর সঙ্গে পরামর্শ করবেন। ৭ নম্বর, হাতি, ঘোড়া, রথ, সৈন্য সামন্তদের অবস্থা খুঁটিয়ে দেখবেন। ৮ নম্বর, সেনাপতির সঙ্গে যুদ্ধ ও সৈন্যবাহিনী নিয়ে আলোচনা করবেন। এটা হলো তার দিনের বেলার কাজ। রাজা এই কাজগুলো দিনের বেলা করবেন। রাতের বেলা রাজার কাজ, রাতের বেলা সেই কাজগুলি হলো: ১. গুপ্তচরদের সঙ্গে কথাবার্তা বলবেন। ২. স্নান, খাওয়া ও পড়াশোনা করবেন। ৩. বাজনা শুনতে শুনতে বিছানায় শুয়ে বিশ্রাম নেবেন। ঘুমোবেন ৪-৫ লাগবে। সব মিলিয়ে রাজা ৪.৫ ঘন্টা ঘুমোবেন। এটাই রাজার বরাদ্দ ঘুমের সময়। ৬ নম্বর, বাজনা শুনে ঘুম থেকে উঠবেন, শাসনের নানা পদ্ধতি নিয়ে ভাববেন, কি কি কাজ করতে হবে তা নিয়ে তিনি চিন্তা করবেন। ৭ নম্বর, মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন, গুপ্তচরদের বিভিন্ন কাজে পাঠাবেন। ৮ নম্বর, পুরোহিতদের আশীর্বাদ নেবেন, নিজের চিকিৎসকের সঙ্গে দেখা করবেন, প্রধান রাঁধুনি ও জ্যোতিষীর সঙ্গে দেখা করবেন। এটা হলো রাজের কাজ। এবার আমরা জেনে নেব অশোকের ধর্ম। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মের মূল কথায় বেশ মিল দেখা যায়, তবু ধর্ম ও বৌদ্ধ ধর্ম এক নয়। অর্থাৎ অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্ম এক নয়, কারণ অষ্টাঙ্গিক মার্গের মতো বিভিন্ন বিষয় অশোকের ধর্মে নেই, এমনকি তাতে নির্মাণ লাভেরও কথা নেই। আসলে ধর্ম কতগুলো সামাজিক আচরণের উপরেই বেশি জোর দেয়। হিংসা না করা এর মূল কথা, প্রাণী হত্যা বন্ধ করার উপরে জোর দিয়ে মতো, এমনকি শিকার ও মাছ ধরার উপরে তিনি নিষেধ জারি করেন। অশোক ঘোষণা করেন এক প্রাণী অন্য প্রাণীর খাবার হতে পারে না। এর পাশাপাশি দয়া, দান, সত্যকথন এইসব আচরণের কথা ধর্মে বলা আছে। বাবা মা গুরুজনদের মেনে চলার কথাও বলা হয়েছে। এই উপদেশগুলি বিশেষ কারোর জন্য নয়, সব মানুষের জন্যই অশোক তার ধর্মের কথা বলেন। অশোক প্রজাদের নিজের সন্তানের মতো বলেছিলেন বা সন্তান ভেবেছিলেন, তাই মনে করা হতো প্রজারা পিতার মতো সম্রাটকে মানবে। সম্রাটকে মেনে চলাই ছিল মৌর্য শাসনের মূল ভিত্তি। মৌর্য শাসন সময় অনেক জঙ্গলে বসবাস করত, সেই সম্বন্ধে আমরা জেনে নেব। মৌর্য শাসকরা সাধারণ মানুষকে নিজেদের আওতায় আনলেও বনের অধিবাসীদের নীচ, অসভ্য ও বুনো, আটবি, অরণ্যচার বলে মনে করত এবং গাছ কাটা বা পশু পাখি মারার জন্য তাদেরকে শাস্তি দিত। অর্থাৎ বনে যারা থাকতো তাদেরকে আটবি বলা হতো এবং তাদেরকে মৌর্য শাসকরা নীচ, অসভ্য, বুনো এইসব মনে করত। এবং আর এক ধরনের বুনো ছিল যারা অরণ্যচার, তারা শান্তশিষ্ট ছিল এবং বনের গাছ কাটা, পশু পাখি মারা যাতে না হয়
তার ব্যবস্থা করেছিলেন। আসলে বনে তো অনেক কিছু পাওয়া যেত, সেগুলো যাতে ক্ষতি না হয় সেগুলো রাজা দেখেছিলেন। এবার মৌর্য সাম্রাজ্য একসময় শেষ হয়, মৌর্য শাসনও শেষ হয়ে যায়। সেই মৌর্য শাসনের শেষ দিকে কুষাণ ও সাতবাহন শাসকরা উঠে আসে। তাদের সম্বন্ধে আমরা এখন জেনে নেব। সম্রাট অশোকের মৃত্যুর পর যোগ্য রাজার অভাবে মৌর্য শাসন ধ্বংস হয়ে উত্তর পশ্চিম ভারতে কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। কুষাণ সাম্রাজ্যের প্রথম দিকে সুজল কদসিসের এবং তারপর তার পুত্র ভীম কদসিসের রাজত্ব করলেও এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। ৭৮ খ্রিস্টাব্দে শাসক হিসাবে কনিষ্ক নিযুক্ত হন। সেই বছর থেকেই শকাব্দ সূচনা হয়। কনিষ্কের আমলেই কুষাণ সাম্রাজ্য বিস্তার লাভ করে। কুষাণরা প্রজাদের একজোট করার জন্য নিজেদের দেবতার পুত্র বলে ঘোষণা করত। শাসন ব্যবস্থার সুবিধার জন্য এই সময় সাম্রাজ্যকে কয়েকটি করেছে বা ক্ষত্রকে ভাগ করা হয়েছিল। গ্রিক ও রোমান সাহিত্যে মগধের পূর্ব দিকে এক শক্তিশালী রাজ্যের কথা পাওয়া যায়। তার নাম গঙ্গারিদাই বা গঙ্গারী। টলেমির মতে গঙ্গা নদীর ৫টি মুখ বা মোহনার সপ্ত জুড়ে ছিল এই গঙ্গারিদাই। রিলিক্রাস একে গঙ্গাদেশ বলেছেন। গ্রিক লেখক দিপ্তোডোরাসের মতে ভারতবর্ষ বহুজাতির বাস, কিন্তু গঙ্গারিদাই জাতি সবার সেরা। প্রত্নতাত্ত্বিকরা তাম্রলিপ্ত বা তমলুক, চন্দ্রকেতুগড়, দেগঙ্গা প্রভৃতি স্থানে অনেক প্রত্ন উপাদান পেয়েছে। মগধ ও গঙ্গারিদাই দুটো রাজ্যই তামলিসের বা তাম্রলিপ্ত ও জ্ঞাঙ্গ বন্ধচুক্তি ব্যবহার করত। এখন আমরা জেনে নেব কুষাণ কারা। মধ্য এশিয়া থেকে কয়েকটি যাযাবর গোষ্ঠী পশ্চিম দিকে চলে যায়। এরা এখনকার আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে পৌঁছায়। এদের মধ্যে ইউএ-জি গোষ্ঠীটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই গোষ্ঠীর একটা শাখা ছিল কু-এই-চুয়াং। তারা ব্যক্তির উপর অধিকার কায়েম করেছিল। এরাই ভারতের ইতিহাসে কুষাণ নামে পরিচিত। মধ্য এশিয়ার কয়েকটি যাযাবর গোষ্ঠীর মধ্যে অন্যতম ছিল ইউএ-জি গোষ্ঠী, যারা আফগানিস্তান ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অংশে বসবাস করত। তাদের একটি শাখা ছিল কু-এই-চুয়াং, তারাই কুষাণ। ধীরে ধীরে কুষাণরা এক বিরাট সাম্রাজ্য তৈরি করেছিল। মৌর্য বংশের রাজত্বকালে কলিঙ্গ রাজ্য মৌর্যদের শাসনে থাকলেও পরবর্তীকালে সেখানে চেদি বংশের রাজাদের শাসন শুরু হয়। হাতি গুম্ফা শিলালিপি থেকে খারবেলের বিষয় এবং ভারতবর্ষ সম্পর্কে অনেক কিছু জানা যায়। কলিঙ্গের খারবেলের হাতি গুম্ফা শিলালিপি এটাকে বিখ্যাত। এবার দক্ষিণ ভারতের সেই সময় কারা শাসন করত? দক্ষিণ ভারতে শাসন করত সাতবাহন শাসক। সাতবাহন শাসন ছিল বা সাতবাহন বংশের শাসকরা শাসন করত। মৌর্য সমাজের পর দক্ষিণ ভারতের প্রথম শাসক সিমিকের হাত ধরে সাতবাহন বংশের সূচনা হয়। এই বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমীপুত্র সাতকর্ণী। নাসিক ৬৫ কাল লেক থেকেই এই সময়কার শাসন ব্যবস্থা সম্পর্কে জানা যায়। সাতবাহন রাজারা প্রজাদের উপর কর আরোপ করেছিলেন। সাতবাহনরাও প্রদেশকে ছোট ছোট ভাগে ভাগ করেছিলেন। তবে কুষাণ ও সাতবাহন রাজাদের আমলে পানিতে যথেষ্ট উন্নতি হয়েছিল। মহারাষ্ট্রের নাসিক থেকে পাওয়া গেছে দুটি লেক, এটাকে আমরা নাসিক লেক বলে জানি। একটি গৌতমীপুত্র সাতকর্ণী রাজত্বের ৮০০ বছরের এবং অন্যটি হলো ২৪ বছরের। অর্থাৎ ১৮ বছরের সময় একটা লেখ লিখেছিলেন সাতকর্ণী গৌতমীপুত্র এবং অন্যটি ২৪ বছর রাজত্বকালে সময় একটা লিখেছিলেন শেখ যুগে। শব্দের ধ্বংস করে গৌতমীপুত্র সাতবাহনদের হারিয়ে যাওয়া গৌরব ফিরিয়ে এনেছিলেন। মনে হয় যে তিনি নাসিক এলাকার উপর শাসন কায়েম করেছিলেন। মুদ্রা থেকে এই কথা প্রমাণ হয়। পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত পুরো দাক্ষিণাত্য তিনি অধিকার করেছিলেন। শক-কত্তক ও ব্রহ্মপানের বিরুদ্ধে সফল হলেও কাদ্যমক বংশের শাসক রাজা ষষ্ঠনের কাছে গৌতমীপুত্র সাতকর্ণী পরাজিত হয়েছিলেন। এবার কুষাণ ও সাতবাহন শাসন পদ্ধতি কেমন ছিল আমরা জেনে নেব। কুষাণরা এসেছিল চীন দেশ থেকে, তাই তারা নিজেদের দেবপুত্র বলে ঘোষণা করতেন, কেননা চীন দেশের রাজারা নিজেদের দেবতার পুত্র বলতেন। ভীম কদসিসের দম অর্থ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের বার্তাটা উপাধি দিয়েছিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের ত্রাতা উপাধি নিয়েছিলেন। আর কনিষ্ক উপাধি গ্রহণ করেছিলেন মহারাজা রাজাধীরাজ দেবপুত্র শাহী। কুষাণ শাসকের বৈশিষ্ট্য হল দুজনে মিলে রাজ্যপাট চালাত। অর্থাৎ কুষাণ সাম্রাজ্যে দুজন রাজা ছিলেন, মানে দুজন শাসন চালাত। অনেক ক্ষেত্রে দেখা গেছে বাবা ও ছেলে একসঙ্গে শাসন কার্য চালাতেন। সাম্রাজ্যগুলিকে ভাগ করা হতো কয়েকটি প্রদেশে। প্রদেশের শাসকদের বলা হতো ক্ষত্র।
সাতবাহন শাসন ব্যবস্থার প্রধান ছিলেন রাজা, তিনি আবার সেনাবাহিনীর প্রধান ছিলেন। কুষাণদের মতো সাতবাহনদের শাসকরা শাসনের সুবিধার জন্য বড় বড় অঞ্চলকে ছোট ছোট প্রদেশে ভাগ করেছিলেন। শাসনের প্রধান দায়িত্ব থাকত আমর্ত নামে কর্মচারীরা। ভাগ ও বলি নামে দুই রকমের কর নেওয়া হতো। উৎপন্ন ফসলের 6 ভাগের 1 ভাগ অংশ কর হিসেবে নেওয়া হতো। এই সময় বাণিজ্যের খুব উন্নতি হয়েছিল। বণিকদের কাছ থেকে নগদ কর নেওয়া হতো। ধর্মীয় প্রতিষ্ঠান থেকে কোন রকম কর নেওয়া হতো না। বিশেষ বিশেষ ক্ষেত্রে কর মুখ করা হতো। তাছাড়া সাতবাহনরা নুনের উপরে কর বসেছিল। তোমরা বইতে একটা মাথা ভাঙা মূর্তি দেখেছিল, সেটা হচ্ছে কনিষ্ঠের মূর্তি। এই কনিষ্ঠের মূর্তি 1911 খ্রিস্টাব্দে মূর্তিটার কাছে একটি ক্ষেত্র থেকে মূর্তিকে পাওয়া যায়। সেটার মাথা ও বডি ভাঙা ছিল, দেখে সেটাকে একজন যোদ্ধা রাজার মূর্তি বলেই মনে হয়েছিল। মূর্তির ডান হাতে একটা রাজদণ্ডে ধরা হয়েছে, বাঁ হাতের মুখে কারুকার্য করা তরোয়ালের বাণ, লম্বা হাতে পর্যন্ত কোট হয়েছে তার গায়ে। মূর্তি তার পায়ের বুট দিতে রয়েছে। মূর্তিটির গলার দিকে ব্রাহ্মীলিপি লেখা রয়েছে, আর তার থেকে জানা যায় এটা কুষাণ সম্রাট কনিষ্ঠের মূর্তি। এইবারে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্বন্ধে কিছু জানবো। উত্তর ভারতে কুষাণ সাম্রাজ্যের লোক পেলে গুপ্ত সাম্রাজ্যের সূচনা ঘটে। প্রথম চন্দ্রগুপ্তের আমলে সাম্রাজ্যের বিস্তার লাভ করলেও সমুদ্রগুপ্তের সময় তা বেড়ে বড় আকার ধারণ করে। সমুদ্রগুপ্তের পর তার পুত্র দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবং শেষে প্রথম কুমারগুপ্ত বংশের সিংহাসনে বসেন। গুপ্ত শাসন ব্যবস্থার রাজারা বিভিন্ন উপাধি গ্রহণ করে নিজেদের দেবতার সঙ্গে তুলনা করতেন। গুপ্ত সাম্রাজ্য প্রদেশগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করা হয়েছিল, যাদের প্রত্যেকটিকে এক একটি ভক্তি বলা হতো। অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের এক এক যে অনেকগুলো ভাগ করা ছিল, এই প্রত্যেকটা ভাগকে বলা হতো ভক্তি। যদিও তাদের সাহায্যের জন্য রাজকর্মচারী ছিল, খ্রিস্টীয় 6ষ্ঠ শতকের মাঝামাঝি গুপ্ত সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। গুপ্ত সাম্রাজ্য বা সমুদ্রগুপ্ত সম্বন্ধে আমরা জানতে পারি এলাহাবাদ প্রদেশ থেকে। এলাহাবাদ দুর্গের ভেতরে একটা শিলালেখ আছে। গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশম্বী গ্রামের লেখটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর টুকুকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। এই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তি হরি সেনের লেখা। হরি সেন ছিলেন সমুদ্রগুপ্তের সহকবি। এই লিপিতে আসলে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্য জয় প্রভৃতির কথা লেখা আছে। গদ্য পদ্য দুই ভাষাতেই সেটিতে লেখা। যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখা হয়েছে, তবু এই সময়ের ইতিহাস জানার জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক উপাদান। দাক্ষিণাত্যে এই সময় বাকাতক শাসন ছিল। উত্তর ভারতের গুপ্ত সাম্রাজ্যের সময় দাক্ষিণাত্যে সাতবাহন বংশের পর বাকাতক শাসন শুরু হয়। বাকাতক শাসন ব্যবস্থাতে রাজ্য শাসন করার জন্য রাজকর্মচারী ছিল। বাকাতক শাসনে প্রদেশগুলিকে রাজ্য বলা হতো এবং প্রদেশের থেকে ছোট অঞ্চলগুলিকে বলা হতো পট্ট বা আহার। এই বংশের রাজা ছিলেন দ্বিতীয় রুদ্রসেন। এবার গুপ্ত ও বাকাতক প্রশাসন কেমন ছিল সেটা সম্বন্ধে আলোচনা করি। ইতিমধ্যে উত্তরবঙ্গে অনেক পরিবর্তন এসে রাজনৈতিক শাসন প্রাধান্য পেয়েছিল। গণরাজ্যগুলি কার্যত লোপ পেয়ে গিয়েছিল। বৈশালী প্রাদেশিক শাসন কেন্দ্রে পরিণত হয়েছিল। গুপ্ত শাসক ছিল খুবই সুদৃঢ়। শাসন ব্যবস্থায় শীর্ষে ছিলেন সম্রাট, তারা বিশাল বিশাল উপাধি গ্রহণ করতেন। বাকাতক রাজারা অবশ্য শুধু মহারাজ উপাধি নিতেন। নিজেদের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভুত্ব দেখানোর জন্য গুপ্তরা বড় বড় যজ্ঞ করতেন। রাজাকে শাসন কাজে সাহায্য করতেন রাজকর্মচারীরা। আমাত্য বা সচিব ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকর্মচারী। শাসন কাজের সুবিধার জন্য প্রদেশগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। প্রদেশগুলিকে বলা হতো ভক্তি। প্রদেশের শাসনভার থাকতো রাজপুত্রের উপর। বাকাতকদের আমলে প্রদেশগুলিকে বলা হতো রাজ্য। রাজ্যের শাসক দল সেনাপতি। রাজ্যের শাসককে বলা হতো সেনাপতি। অঞ্চলগুলিকে বলা হতো পট্টহা। গুপ্ত সাম্রাজ্যের শাসনে রাজপুত্র ও রানীদের বিশেষ ভূমিকা ছিল। দিল্লির কুতুব মিনারের কাছে একটি উঁচু লোহার স্তম্ভ আছে, তার গায়ে একটি লেখ খোদাই করা হয়েছিল। তাতে চন্দ্র নামে একটি শক্তিশালী বিষ্ণুভক্ত রাজার যুদ্ধজয়ের বর্ণনা আছে। লেখটি কোনো সাল ও তারিখ উল্লেখ করা নেই। চন্দ্র রাজা কে তাও পরিষ্কার করে বলা নেই। এখানে সম্ভবত খ্রিস্টীয়
পঞ্চম শতকে খোদাই করা হয়েছিল। ওই চন্দ্ররাজাকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বলে মনে করা হয়। লেকটিও তারই সময়কালীন। তাছাড়া দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিষ্ণু ভক্ত ছিলেন। তবে অনেক মিথ সত্ত্বেও লেখাতে বলা হয় সমস্ত অঞ্চল দ্বিতীয় চন্দ্রগুপ্ত জয় করেননি। এই বর্ণনা অনেকটাই কাল্পনিক। গুপ্তদের পর উত্তর ভারতের কিরকম অবস্থা ছিল সেটা আমরা জানবো। পঞ্চম ও ষষ্ঠ শতকের মাঝামাঝি সময় থেকে গুপ্তদের ক্ষমতা ক্রমশ কমতে থাকে, এক সময় ভেঙে গেল, ফলে গড়ে উঠল ছোট ছোট রাজ্য। এই সমস্ত রাজ্যের নামকরণ হলো আঞ্চলিক রাজ্য। এই সময় গড়ে উঠল পোষ্যবর্তী রাজা। সেই পোষ্যবর্তী রাজার মধ্যে বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন। গুপ্ত বংশের ধ্বংসের পর পোষ্যবর্তী বংশের হর্ষবর্ধন বিরাট সাম্রাজ্য গড়ে তোলেন। কিন্তু গৌড় রাজা শশাঙ্ক ও চালুক্যের দ্বিতীয় পুলকেশীর সঙ্গে বিরোধে হর্ষবর্ধনকে পিছিয়ে আসতে বাধ্য হয়। শাসন ব্যবস্থার তাকে সাহায্য করতে মন্ত্রী পরিষদ। এই সময় কৃষক ও বণিকদের থেকে প্রাপ্ত করে সাহায্যে শাসন কার্য বা শাসন ব্যবস্থা চলত। হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বাণভট্ট। সেই বাণভট্ট হর্ষকবিকে রচিত করেছিলেন। বাণভট্ট হর্ষবর্ধন নিয়ে হর্ষকবিতে কাব্য লেখেন। এটি আদতে একটি প্রশস্তি কাব্য, অর্থাৎ গুণগান। এই কাব্যে হর্ষের কেবল গুণগান করা হয়েছে, পাশাপাশি পোষ্যবর্তীদের দায়িত্ব ও তার ইতিহাস আলোচনা করেছিলেন বাণভট্ট। হর্ষবর্ধনের গুণগান করতে গিয়ে তার বিরোধীদের ছোট করেছেন বাণভট্ট, যেমন রাজা শশাঙ্ককে অনেকভাবে খাটো করে দেখানোর চেষ্টা করেছিলেন। হর্ষবর্ধন এবং রাজস্বীকে ফিরিয়ে নিয়ে আসার ঘটনা বর্ণনা দিয়ে হর্ষকে শেষ হয়েছে। হর্ষযুদ্ধ আসলে হর্ষবর্ধনের আংশিক জীবনী, তবে শুধু গুণগান জন্য এটিকে নিরপেক্ষ বলে মেনে নেওয়া মুশকিল। সপ্তম শতকের প্রথম ভাগে চীনা বৌদ্ধ ভিক্ষু সুয়াংজাং ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। সেই অভিজ্ঞতার কথা লিখেছিলেন সি ইউকি গ্রন্থে। সুয়াংজাং এর লেখায় হর্ষবর্ধনের প্রসঙ্গে অনেক কথা আছে, তবে হর্ষের প্রতি সুয়াংজাংয়ের পক্ষপাতিত্ব ছিল। হর্ষের নানা গুণগানে করেছেন তিনি, তাই তার সবকিছু বর্ণনা সঠিক বলে মনে হয় না। সুয়াংজাং কৌনজে অনেকগুলো বৌদ্ধবিহার দেখেছিলেন, তার পাশাপাশি ছিল দেব মন্দির। সুয়াংজাং হর্ষের বৌদ্ধ ধর্মের প্রীতির কথাই বেশি বলেছেন। অন্যদিকে বাণভট্টের লেখায় হর্ষকে শিবভক্ত বলে বলা হয়েছে। সুয়াংজাং লিখেছেন হর্ষবর্ধন প্রতি বছর একটা বৌদ্ধ সম্মেলন আয়োজন করতেন। সেখানে 21 দিন ধরে আলাপ আলোচনা চলত। যারা ভালো কাজ করত তাদের পুরস্কার দেওয়া হতো, খারাপ কাজ করার জন্য রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হতো। প্রয়াগে হর্ষের মহাদান ক্ষেত্র ও উৎসব নিয়েও লিখেছেন সুয়াংজাং। মহাদান ক্ষেত্রে বুদ্ধের ও শিবের মূর্তি বসানো হতো। 8 দিন ধরে নানা জিনিস দান করা হতো। তার ফলে নাকি হর্ষের 5 বছরের জমানো সব সম্পদ শেষ হয়ে যেত। সব দান করে দিয়ে হর্ষ কেবল একটা পুরনো পোশাক পরতেন। তারপর বুদ্ধের পুজো করে উৎসব শেষ হতো। সুয়াংজাং শুনেছেন হর্ষবর্ধন প্রতি 5 বছরে এই উৎসব করতেন।